সব রাজনৈতিক দল গিয়েছে, আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগ ছড়া বা তার মিত্র ছড়া, এবং সবাই সম্মতিতে একটা চার্টার্ড হয়েছে, সনদ হয়েছে, কতগুলো অধ্যাদেশ হয়েছে। তো আবার অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, আবার ওই যে কেউ কথা রাখেনি এরকম আমরা দেখি যে মুখে এক কথা বলা হয়েছে, পরবর্তীতে কর্মকাণ্ডে অন্যটা দেখা গেছে। ওই যে বলছে যে কোনো রাজনৈতিক দলকে তারা মানে নিষিদ্ধ করাটা সমর্থন করে না, এটা ছিল শীতকালের ওয়াজ। আর এখন চলতেছিল গরমকাল, ফলে গরমকালে সেই ওয়াজ আপনি আর মানে নাড়াচাড়া দিয়েন না, নাড়াচাড়া দিয়েন না। এর কারণ হলো এমনি পাগল তিতে মিঠা বুঝে না, পাগল রে জিলাফি দেখায়ও না, সেই তাহেরির সেই বিখ্যাত যে জিকির। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল তারা কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত। কিন্তু সরকারে আসার কয়েক মাসের মধ্যেই একই আইনি কাঠামো বহাল রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানের কথা বলছে বিএনপি। অন্যদিকে জামায়াত বলছে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই। আবার এনসিপি অভিযোগ করছে সরকার জুলাই সনদ ও সংস্কারের ম্যান্ডেট থেকে সরে এসেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন ক্ষমতাচ্যুত কোনো দলের ভবিষ্যৎ শুধু তার নিজের শক্তির উপর নির্ভর করে না, পরবর্তী সরকারের সাফল্য বা ব্যর্থতাও বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক গবেষণায়ও দেখা গেছে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। ফলে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধকরণ, পুনর্গঠন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে দেশ কোন দিকে এগোচ্ছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনায় দর্শক আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দর্শক জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত করতে পারবো গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে। যেমনটি বলছিলাম যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আসলে দেশ কোন দিকে এগোচ্ছে? বড় কঠিন প্রশ্ন। দেশ কোন দিকে এগোচ্ছে, পিছনে না সামনে? দেশ এগোচ্ছে যেভাবে আমাদের 54 ইয়ার্স ধরে আমরা দেখে এসেছি। হয়তো একটু ব্যত্যয় ঘটেছে, মাঝখানে একটা বড় বিপ্লব ঘটেছে, বিপ্লবের পরে অনেক আকাঙ্ক্ষা হয়েছে, অনেকগুলো পার্টিকুলারলি বলি কমিশন হয়েছে, যে এই কমিশনগুলো শ্বেতপত্র প্রকাশ করেছে, সুপারিশ করেছে, এবং সেই সুপারিশগুলো নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে। সব রাজনৈতিক দল গিয়েছে, আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগ ছড়া বা তার মিত্র ছড়া, এবং সবাই সম্মতিতে একটা চার্টার্ড হয়েছে, সনদ হয়েছে, কতগুলো অধ্যাদেশ হয়েছে। তো আবার অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, আবার ওই যে কেউ কথা রাখেনি এরকম আমরা দেখি যে মুখে এক কথা বলা হয়েছে, পরবর্তীতে কর্মকাণ্ডে অন্যটা দেখা গেছে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে যেই সক্ষমতা অর্জন করার কথা ছিল একটা জুলাই বিপ্লবের পরে, প্রান্তিক মানুষ যে প্রাণ দিয়ে যে সিস্টেমকে বদলানোর কথা ছিল, যতটুকু বদলানোর কথা ছিল ততটুকুর কাছাকাছি হয়েছে কিনা এ নিয়ে বিতর্ক হবে, তর্ক হবে। তবে আমার মতে আমরা অনেক ক্ষেত্রে শুরুই করতে পারিনি। যেমন ধরুন দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কি একটা শ্বেতপত্র হয়েছে, অনেক অনেক টাকা ওখানে খরচ হয়েছে, অনেকের নাম এসছে, অলিগার্কদের নাম এসছে, কিন্তু আলোর মুখ দেখেনি। এই ধরনের আরও অনেক সুপারিশ যেগুলো আমাদের রাষ্ট্রীয় টাকায়, যেগুলোতে আমিও ট্যাক্স পে করি, হয়তো অল্প করি, সেই ট্যাক্সের টাকায় খানাপিনা করে যা যা করেছে তা হয়নি, সাজা নিশ্চিত হয়নি। ইভেন জুলাইতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে মামলাগুলো হয়েছে, মামলাগুলো নিয়ে নানা কথা থাকতে পারে, কিন্তু মামলাগুলোর অগ্রগতি নেই, মামলাগুলোর তদন্তের অগ্রগতি নেই, ট্রায়াল তো দূরের কথা। তো সেখানেও ফ্রাস্ট্রেশন। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে মামলাগুলো চলছে, যদি 4টা না 5টার হয়তো জাজমেন্ট হয়েছে, বাকিগুলো এখনও অনেক দূরে তদন্তের পর্যায়ে আছে। তো সব মিলিয়ে যেটি আমার কথা সেটি হচ্ছে যে আমরা যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার
কাছাকাছি তো যেতেই পারেনি, এবং যাওয়ার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা, যে যাত্রা, যে সূচনা করার কথা, সেটিও হচ্ছে কিনা সেটি নিয়ে একটা সন্দেহ। আমি 4টা উদাহরণ দিই, বরঞ্চ আমরা পিছনের দিকে তাকাচ্ছি। আমাদের জুডিশিয়ালের সেপারেশন নিয়ে অনেক দিন সংগ্রাম। মাজদার হোসেন মামলার পরেও বহু বছর টালবাহানা। সরকার বলে যে না, আমরা জুডিশিয়াল কন্ট্রোল করব, যাকে খুশি তাকে জামিন দেব, যাকে খুশি জেলে পুরব, যাকে খুশি ট্রায়াল হোক বা না হোক তার সাজা নিশ্চিত করব। এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য একটা সেপারেট সচিবালয় করার কথা, আলাদা করার কথা, সেটি হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এবং যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেদিন হেসেছিলেন, সেদিন বিবৃতি দিয়েছিলেন যে জুডিশিয়ারির মাইল ফলক, এবং প্রান্তিক মানুষ, আমরাও বলেছি সেদিন টেলিভিশনে, প্রান্তিক মানুষ হয়তো একটু স্বস্তি পাবে, উপকার পাবে। যারা চাকরি করে ফলোয়িং মর্নিংয়ে তাদের বদলি হবে না, ফলোয়িং মর্নিংয়ে তিরস্কৃত হবে না, কোনো রাজনৈতিক দলের নেতা ফোন করে জামিনের জন্য তদবির করবে না, এরকমই একটা প্রত্যাশা করেছি। সেটিও বাদ হয়ে গিয়েছে, সেটিরও আর এখন আর নেই। এবং বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বিভিন্ন কমিশনের নিয়োগ নিয়ে অধ্যাদেশ হয়েছে, গাইডলাইন হয়েছে, ওখানে সার্চ কমিটির কথা বলা হয়েছে, সেগুলো এখন অনেকগুলো বাতিল হয়েছে। তো সুতরাং আমি মনে করি আপনি যে বললেন যে কোথায় যাচ্ছে দেশ, অনেক ক্ষেত্রে তো পিছনেই হাঁটছি আমরা। যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল, যতটুকু অগ্রগতির জন্য সূচনা হয়েছে, সেগুলো বাদ দেওয়া মানে তো পিছনেও হাঁটা। তো সুতরাং আমি মুদ্রা কথা আপনাকে যদি বলতে চাই, আমার কাছে মনে হয় আমরা এগোতে পারছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রনি, স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের মধ্য দিয়ে আবারও দেখছি আমরা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আমরা একটু জানতে চাই যে বিএনপি কি আওয়ামী লীগ প্রশ্নে সরকারে আসার পর তার অবস্থান পরিবর্তন করেছে? নিশ্চয় আপনার মনে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন বিএনপি বলেছিল যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়। কি বলবেন? এখন আসলে কি, ক্ষমতায় আসার আগে আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক দল আছেন, তাদের এক ধরনের বক্তব্য থাকে, আবার ক্ষমতা আসার পরে সেটা রাতারাতি পরিবর্তন হয়ে যায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, পাকিস্তান জমানা থেকে এটা চলে আসছে। তো সেক্ষেত্রে বিএনপির কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা হয়তো অনেকটা ওয়েস্ট মিনিস্টার টাইপের যে গণতন্ত্র, বিকজ বিএনপির যিনি উজিরে আজম প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন লন্ডনে থেকেছেন, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এই সমস্ত এলাকায় ঘোরাফেরা করেছেন, ওয়েস্ট মিনিস্টার অ্যাবে থেকে শুরু করে পিকাডেলি এই সমস্ত বিখ্যাত জায়গাতে ঘুরেছেন, উইনস্টন চার্চিল থেকে শুরু করে আরও বিখ্যাত গণতন্ত্রের যারা মানুষপত্র, হ্যাঁ, তারা আছেন, তাদের সবার সঙ্গে মানে উনি একটা জিনিস হলো কি, আপনি একটা ভালো মূর্তির সামনে যান, ওখান থেকে একটা ওয়েভ আসে। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের মূর্তির সামনে দাঁড়ান, উইনস্টন চার্চিলের মূর্তির দিকে তাকান, আপনার এক ধরনের ভাব আসবে। আর আপনি যদি দেখা গেল যে একটা খুব বাজে শয়তানের মূর্তির দিকে তাকান, এটা যাকে বলা হয় ইবলিসের মূর্তির দিকে তাকান, তাহলে আপনার ভিতরে একটা ইবলিস ভাব চলে আসবে। তো সেই অর্থে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি দেখবেন যে ব্রিটেনের যে ব্রিটিশ পার্লামেন্ট, সেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে ওদের যত জাতীয় বীর আছে, বিখ্যাত ব্যক্তি আছে, সবার কিন্তু মূর্তি আছে পার্লামেন্টের সামনে। তো সেই জায়গাতে নিঃসন্দেহে উনি গেছেন, সবাই সহকারে। এই জন্য ওনার কাছে আসলে আমাদের আশাটা ছিল যে ইট উইল বি জাস্ট লাইক এ মানে ব্রিটিশ ডেমোক্রেসি। তো এখন উনি বাংলাদেশে আসার পরে সমস্যা এগুলো, উনি তো এখন বাংলাদেশে বসে বার্গার খাচ্ছেন না, ব্রিটিশ খাবার দাবার খাচ্ছেন না, উনি বাংলাদেশে ডাল ভাত আলু ভর্তা এগুলো সব আমাদের বাংলাদেশি খাবার খাচ্ছেন। বাংলাদেশের বাতাস, আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ, ওনার যে বন্ধু বান্ধব আশেপাশে যারা কিছু আছে সবাই বাঙালি। ফলে আমাদের এই হাজার বছরের ইতিহাসে বাঙালির যে কূটনামি, বাঙালির যে দুষ্টবুদ্ধি, বাঙালির যে সংকীর্ণতা, এই জায়গা থেকে ওনার 17 বছরের যে শ্রম এবং সাধনা, এই বাংলাদেশের আকাশ বাতাস, ওনার কোনো দোষ নেই। আমাদের এই বাঙালির যে আকাশ বাতাস, আবহাওয়া, প্রকৃতি এবং পরিবেশ, ওনার সমস্ত ভালো চিন্তাগুলো নষ্ট করে দিয়েছে। উনি লন্ডনে বসে চিন্তা করেছিলেন, এখানে শয়তান বেশি বাস করে না, আমাদের পরিবেশটাই এরকম, মানে আমাদের পরিবেশটা এরকম। আমাদের দেশে আপনি দেখেন মশার যে যন্ত্রণা, ইংল্যান্ডিকে আছে বলেন, আপনি খাচ্ছেন, আমাদের দেশে মাছিগুলোর মতো যে বেয়াদব, কামড়ে দেবে, ভ্যান ভ্যান করবে চারিদিকে, নাকের উপর পড়বে, এবং আপনার মাথার ঠিক যেই জায়গাটাতে একটু আগে বসেছিল ঘুরে এসে ঠিক সেই জায়গাতেই বসবে মাছি। এইরকম বেয়াদব মাছি কোথাও আপনি দেখতে পাবেন না। এবং ইদানিং ঢাকা শহরে যেটা হয়েছে, আগে যেভাবে ছিল খাবার দাবার আছে, সামনে টেবিলে খাবার দাবার আছে,
তো খাবার দাবার থাকার পরে সেখানে মাছি আসতো, এখন কোনো খাবার দাবার দরকার হয় না। এমনি মানুষ আছে, মানুষকে মনে করে এটা পচে গেছে, মানুষ পচে গেছে, মানুষের কাছে মাছি ঘোরাফেরা করে। আগে কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, এগুলো কলা কচুর পাশে পচা জিনিসের পাশে মাছি আসতো, আকর্ষণীয় খাবারের পাশে মাছি আসতো। এখন ওদের কাছে যায় না, মানুষ দেখলে মাছি দৌড়ে আসে। এবং আপনি যেখানে আছেন, এই যে প্রাকৃতিক একটা বিবর্তন আমাদের দেশে হয়ে গেছে, এটার মধ্যে তো প্রধানমন্ত্রীও পড়ে গেছেন। এখন আপনি কেমন আছে যে কোনো প্রধানমন্ত্রী মাছি বলবে যে না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 211 জন সংসদ সদস্য হয়ে গেছেন, আমি ওনার কাছে যাব না, গেলে যদি কোনো সমস্যা হয় কামান দেখে দেয়। এমন কোনো মশা কি বাংলাদেশে আছে যে মশা বলে যে না, আমি কখনো প্রধানমন্ত্রীর বাসার সামনে যাব না? ফলে এই যে ভাই যেটা বললেন যে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ হলো, আপনি একজনের পিছনে লেগে থাকবেন, একজনের খোঁচা দিবেন, তারপরে দিন দিন যত নোংরা কাজ করতে পারবেন। গত বছর যে নোংরা কাজ হয়েছে, এই বছর তার চেয়ে বেশি করতে হবে, 10% বেশি কাজ করতে হবে। গত বছর যে সকল ভালো কাজ করেছেন, এই বছর তার চেয়ে 20% কমাই দেবেন ভালো কাজ। এটি হলো আমাদের একটা যে কালচারে পরিণত হয়েছে। এবং সেই কালচারের প্রেক্ষিতে ওই যে যখন মানে আওয়ামী লীগ দৌড়ের উপর রেখেছিল বিএনপিকে, তখন তারা অনেক ভালো ভালো চিন্তা করছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা কাউকে দৌড়ের উপর রাখবো না, আমরা ক্ষমতায় এলে কোনো অবৈধ মামলা দেব না, আমরা যদি ক্ষমতায় আসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব না। তারপরে ইউনূস সাহেব যে কাজগুলো করছে, তাদের একটা ভয় ছিল যে এখন যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, একই অভিযোগে তো বিএনপিকে ভবিষ্যতে নিষিদ্ধ করা হতে পারে। কেননা ইউনূস সাহেব যেভাবে কথাবার্তা বলছিলেন যে তিনি আরও 5 বছর থাকবেন, 50 বছর থাকবেন, তো বিএনপি আসলে ভাবতে পারেনি যে এত দ্রুত এবং এত ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে তারা ক্ষমতা চলে আসবে। এখন ক্ষমতা আসার পর তারা দেখছে আল্লাহ, মানুষের দাবড়া নিয়ে দিলে তো বেশ ভালো লাগে, আমি একজনকে বাঁশি ফু দিচ্ছি, লাঠির ভয় দেখেছি, পিছনে টিয়ার শেল মারছে, আর ও বাবা গো মা গো বলে দৌড়াচ্ছে, এই দৃশ্য দেখতে তো ভীষণ রকম ভালো লাগে। আমি একজনের বিরুদ্ধে একটা ভুয়া মামলা দিচ্ছে, দেওয়ার পর সেই পরিবারের আত্মীয় স্বজন এসে আমার পায়ের উপর লুটোপুটি খাচ্ছে, আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই কাজ করবো না, জীবন আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, শেখ হাসিনাকে চিনি না, জয় বাংলা কি, এখন থেকে সব বাংলাদেশ জিন্দাবাদ। এই কথা শুনতে যেটা ভালো লাগে, যে এটা অনুভব করে, আপনি তো সেটা করেন নাই। ফলে তার কাছে মনে হচ্ছে যে মামলা ঠামলা যা অতীতে যেভাবে চলছে এইভাবেই চলতে থাকুক। ফলে ওই যে বাংলা বিহার উড়িষ্যাতে যে একসময় যা কিছু হয়েছে 1000 বছর ইতিহাসে, ওটা ধারাবাহিকতা এগুলো চলছে। ফলে ওইগুলো ওই যে বলছে যে কোনো রাজনৈতিক দলকে তারা মানে নিষিদ্ধ করাটা সমর্থন করে না, এটা ছিল শীতকালের ওয়াজ। আর এখন চলতেছিল গরমকাল। ফলে গরমকালে সেই ওয়াজ আপনি আর মানে নাড়াচাড়া দিয়েন না। এর কারণ হলো এমনি পাগল তিতে মিঠা বুঝে না, পাগল রে জিলাফি দেখায়ও না, সেই তাহেরির সেই বিখ্যাত যে জিকির, তার যে বক্তব্য। তো এখন আমাদের দেশের আওয়ামী লীগের লোকজন এমনি ওত পেতে বসে আছে বিএনপির ত্রুটি ধরার জন্য। পরে একদিন বলবে ওই যে জুই, এই কথা স্মরণ করাই দিচ্ছে, সেও মানে সামহাও আওয়ামী লীগের কথা মনে করাই দিলে, কারণ কিন্তু আওয়ামী লীগের বয়ান, এরকম অনেক লোক এখানে তৈরি হয়ে গেছে। তো আপনি যদি না থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চর্চা তো আমরা ইতিমধ্যেই দেখছি। রাইট। এই জন্যই মানে যেহেতু আমরা আসি এই যে এখানে অনুষ্ঠান, আপনি যদি না থাকেন অনুষ্ঠান কে করবে বলেন, আমাদেরকে কে ডাকবে? এই জন্য অনেকটা মায়া করে বললাম যেগুলো মনে করার দরকার নাই, যেগুলো মনের মধ্যে আছে শুনেছেন ওই পরিস্থিতিতেই থাকুক। বাংলাদেশের মতোই চলছে এবং এভাবেই চলতে থাকবে। এখান থেকে বের হওয়ার জন্য যে ভিশন, যে মিশন, যে লিডারশিপ, যে কোয়ালিটি দরকার, that should be just like a statesman, as like Napoleon Bonaparte, as like জুলিয়াস সিজার, যারা একটা মানে ইতিহাসকে পাল্টে দিয়েছিল। আপনি যদি সাম্প্রতিক সময় যদি ধরেন নেলসন ম্যান্ডেলা, ইতিহাসকে পাল্টে দিয়েছে, কোর্স অফ অ্যাকশনকে পাল্টে দিয়েছে, মানুষের চিন্তা জগতে মানে আলাদা করে দিয়েছে। তো ওইরকম কালে ভদ্র যদি আমাদের জনাব বর্তমান প্রধানমন্ত্রী, তার মধ্যে যদি আগামীতে ওরকম একটা হঠাৎ করে জুলিয়াস সিজারের মতো একটা বিবর্তন চলে আসে, নেপোলিয়ন বোনাপার্টের মতো চলে আসে, তখন হয়তো আমরা পাবো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি অন অ্যাভারেজ আমাদের মতো বাঙালি, আমরা 2 ভাই আছি, আমাদের মতো বাঙালি, আমাদের মতো মশা তার কাছে যায়, মাছি তার কাছে যায়, আমাদের মতো ডাল খায়, মাছ খায়, ভাত খায়, ফলে মন মানসিকতা আমাদের মতো হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। প্রধানমন্ত্রী যেখানে বলছেন তিনি প্রতিশোধ নিতে চান না, তিনি ঐক্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন প্রধানমন্ত্রী 100 টাকায় লাঞ্চ করেন, এবং স্বাস্থ্যমন্ত্রী জানালেন বেতনের 10% সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী। এই যে পরিবর্তনের যে বার্তা, সেটি আসলে
বাকি মানুষদের কাছে পৌঁছাচ্ছে কি? এটার কোনোটাই পরিবর্তন নয়। এটা হলো অনেকটা যাকে বলবো যে মানুষকে প্রভোগ করা, আকর্ষণ তৈরি করা। ইংরেজিতে এটিকে বলে সেডাকশন। সেডাকশন হলো যে আমি খুব আকর্ষণীয়, ভীষণ রকম আকর্ষণীয়, কমনীয়, মোহনীয়, দেখো আমি এই কাজগুলো করছি। তো ওই রকম তৈরি করা, এগুলোতে আসলে কোনো রকম আমাদের দেশে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বা যে কাজকর্মগুলো করছেন, এগুলো দেখতে ভীষণ রকম ভালো, শুনতে আরও ভালো। কিন্তু এই যে বিশাল 9,30,00,000 টাকার যে 9,30,000 কোটি টাকার যে বাজেট, এই বিশাল বাজেট কালেকশন থেকে শুরু করে 18 কোটি মানুষ এবং এদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটা আমরা টার্গেট করছি যে আগামীতে আমাদের এই টার্গেট চলে আসবে $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন আমাদের জিডিপি উন্নীত হয়ে যাবে, যেটা এখন অর্ধেক। তো এই যদি হয় সরকারের, মানে এখন যে ইনকাম আছে সেটাকে আমরা দ্বিগুণ চলে যাব। সেখানে একজন এমপির বেতন থেকে 10% যদি কেটে নেন 5,000 টাকা, এই 5,000 টাকার ভিক্ষার ধন নিয়ে, ভিক্ষার চাল নিয়ে কখনো এরকম বড় কিছু করা যায় না। বরং উচিত হলো মেম্বার অফ পার্লামেন্টদেরকে, মানে অন্য উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি বেতন যেখানে দেওয়া হয়, ইভেন সিঙ্গাপুরে দেওয়া হয়, সেইভাবে এদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া, যে বাবারে তোমরা বুক উঁচিয়ে চলো, সিনা উঁচু করে চলো এবং এই দেশকে উন্নত করো, সুন্দরভাবে ভালোভাবে কাজ করো। এখানে সরকারি কর্মকর্তাদের যার বেতন ছিল 1 লাখ, তাদের বেতন আপনি 2 লাখ করে দিলেন। আর যে সংসদ সদস্য, আপনি তার বেতন থেকে বলতেন আরও 5,000 টাকা কম দাও। মানে জিনিসটা এটা কেমন না, জিনিসটা কেমন। এখন তারেক রহমান সাহেবের ডাল ভাত ভালো লাগে, ডিম ভর্তা ভালো লাগে, কিন্তু তাই বলে আমার ভালো লাগবে কেন? আমি তো পোলাও খাই, কোরমা খাই। এখন সে যদি আমাকে দাওয়াত দেয়, যাতে আমি তো হ্যাপি হব না। সেখানে গিয়ে আমাকে খাবার দাবার, সেই খাবার দাবার খেলে আমার মুখ অন্য দিকে থাকবে। অনেকে হয়তো দেখা গেল যে প্রধানমন্ত্রীর কাছে যাদের স্বার্থ আছে, যারা প্রধানমন্ত্রীকে একটু তেল মারতে চায়, আহা এইরকম আর করা হয়নি, আপনি তো একেবারে রীতিমতো সম্রাট আওরঙ্গজেবকে মানে ছাড়িয়ে যাচ্ছেন। সম্রাট আওরঙ্গজেব টুপি সেলাই করতেন, তারপরে কোরআন শরীফ নকল করতেন, এগুলো করে করে মহিষিংহাসনে বসতেন। তা আপনি এই যে 9,30,000 কোটি টাকার বাজেটের উপরে বসে 150 টাকার খাবার খাচ্ছেন, এটা তো আওরঙ্গজেব ছাড়াই কাজ করতে পারে নাই। এই কথা যারা বলবেন তাদের কথা আলাদা, কিন্তু আমার মতো যারা লোকজন আছেন, আমি বলবো যে ভাই কাজটা করলেন কি? আপনি একজন রাজা মানুষ, আমাকে দাওয়াত করে আনালেন, আপনি পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, রোস্ট খাওয়াবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, শাহী খাবার দাবার, তারপরে এই ধরনের খাবার আপনি আমাকে খাওয়ালেন। আমি তো এই কথাই বলতাম সঙ্গতের কারণে। মূল ব্যাপার হলো আপনি দেখবেন যে রাজার কাজ রাজা করবে, প্রজার কাজ প্রজা করবে। হঠাৎ করে দেখবেন যে একটা বাঘ, তার আচরণ যদি দেখা যাচ্ছে বাঘের মতো না হয়, হঠাৎ করে দেখেন একটা ছাগল বাঘের মতো ভাবসাব নিয়ে হাসছে আপনার সামনে, মাজা বাঁকা ঠাকা করে একদম লেজ টেজ উঁচিয়ে, আপনি পাগল হয়ে যাবেন যে ছাগলটার কি হলো, হঠাৎ করে এই অবস্থা কী হলো। আমাদের এই সমাজে যে বিবর্তনগুলো ঘটছে, আপনি দেখেন একদিকে বড় বড় কথা হচ্ছে, কিন্তু এই যে সন্ত্রাস, যেভাবে সন্ত্রাস বাড়ছে, এই যে বরিশালের একটা জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ মানুষকে যে অপমান করে, ও মাই গড, এটা মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। হেলমেট না, ওইটা অন্য নামে আসবে আর কি। মানে টেরিবল অবস্থা। একজন মানুষের অন্ডকোষ চেপে ধরে তাকে সিগনেচার নিতেছে, এবং সবচেয়ে অসহায় হলো আপনি লক্ষ্য করছেন সে কিন্তু পাইকারি হারে সব ডলার সাথে সাকর করে দিচ্ছে। সেনসিটিভ এরিয়া তো, ভেরি সেনসিটিভ এরিয়া। তো এখন এইটা নিয়ে হচ্ছে ওরা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট মানে সবচেয়ে বড় ব্যাপার হলো এরকম ঘটনা। ফার্স্ট থিং হলো যে এই যে ঘটনাটা ঘটলো, এটা মনোজগতে আমাদের কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কিভাবে করবে? এটা কি মবের একটি ধারাবাহিকতা নাকি এটা মানে আসলে মূল ব্যাপার হলো যে আমাদের অপরাধ, সন্ত্রাস কিংবা নৈরাজ্য? না না, আমাদের অপরাধ করার প্রবণতাটা এমন পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন ডাইমেনশন চলে গেছে। এখন আপনি চিন্তা করেন, দেখেন সায়ান একটা মানে যে শিল্পী, সে গান লিখেছে এবং এটা সমস্ত পুরুষ জাতি, নারী জাতি, সরকার চপেটে খাত যে আমার জীবন সার্থক, যে আমি একটা নারী আছি, আমার অন্ডকোষ নেই। এখন সেইভাবে যদি আপনি পুরুষের কথা চিন্তা করেন, আমরা যারা আছি সেন্সিটিভ, এক ধরনের একজন ভদ্রলোক, আমাদের ওনার মতো একজন লোক, আমার মতো লোক, রাস্তায় যদি এরকম একটা লোক অপমানিত হয়, লাঞ্ছিত, আপনি ঘরে কোনো বাইরে কোনো পুরুষই আসতে পারবে না। সব মানুষের মধ্যে এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। তো এই যেখানে অপরাধের মাত্রা, এখানে যেখানে মনস্তাত্ত্বিক একটা পার্থক্য হয়ে গেছে। আর যেখানে দেখলাম যে এরকম বড় একটা এরকম একটা চাকু, এত বড় টকটকে চাকু, তো ওই আপনি দেখছেন যে বুচার মানে যখন কষাই মানে আপনার করে চামড়া ছুলে, তার পাশে একটা ধারালো ওই থাকে, মানে যাকে ধার দেওয়ার জন্য, মানে ওই চামড়াতে ওই চাকুতে অনেক সময় চর্বি জমে যায়, তো এগুলো ধারান ওইটা করে চর্বিটা ছাড়ানোর জন্য একটা পাথরের কিছু একটা থাকে, এটা সারাদিন ওইগুলো ঘষাঘষি করে।
এ বদমাইশ ওইরকম একটা পাথর নিয়ে গেছে ওখানে। ও একবার ওই পাথর এইভাবে ঘষাঘষি করে আর ওইটাকে ধারায় এবং সাথে সাথে যে ভিকটিম তার এই দিক হলকুমের এই জায়গাটাতে চাকুটা ধরছে। ভাইরাল হয়ে গেছে সেই ঘটনা। ছেলে বাপ বিয়ে আওয়ামী লীগ করে, যেগুলো আসছে এটা তো খণ্ডিত 1% না। আচ্ছা, খণ্ডিত অংশ দেখেন, উনি বিএনপি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, আমাকে পাচ্ছে না। আমার ছেলে 6-এ পড়ে 7-এ পড়ে এরকম বাচ্চা ছেলেকে ধরে নিয়ে যে বেদম প্রহার করছে এবং সেগুলো আবার ইউটিউবে দিয়ে দিচ্ছে যে এইভাবে আওয়ামী লীগের লোক ধরা হচ্ছে। কিছুদিন আগে এক মানে মাকে যেভাবে মারা হলো, মানে মূল যে ঘটনাগুলো ঘটছে আমাদের সমাজের একটা বিরাট বিবর্তন ঘটে গেছে সন্ত্রাসে, অপকর্মে। ওগুলো আগেও ছিল, মানে কন্টিনিউশন আরো দিকে। তার এগেইনস্টে প্রধানমন্ত্রী এই 5,000 টাকা কম বেতন নেওয়া, 150 টাকার খাবার খাওয়া, এই জিনিসগুলো মিনিংলেস। জাস্ট আপনি হলো সস্তা হাততালি, ফাটাকেষ্ট টাইপের কোনো যে আমরা কর্মকাণ্ড। কেন এতটা অপরাধ প্রবণ হয়ে গেলাম? এর প্রতিকার আসলে কিভাবে পাবো? এর প্রতিকার আসলে বুঝে বললাম না, রাষ্ট্রের যে প্রধান ব্যক্তি, মানে এখানে মূল ব্যাপার হলো আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে আমি তো প্রধানমন্ত্রী হতাম। আপনার মাথায় যদি এই বুদ্ধি আসতো, আপনি যদি পারতেন আপনি প্রধানমন্ত্রী হতেন। আমরা বরং আমাদের জায়গা থেকে যদি এই সমস্ত কথাবার্তা বলি, আমাদেরকে বলবো অকালপক্ষ, এ কিছু বোঝে না, ওখানে বসে বসে সারাদিন টকশো করে মনে হয় দুনিয়া সব কিছু বোঝে। এই সমস্ত বিষয় আমরা শুধুমাত্র প্রবলেমের কথাগুলো আমাদের যারা রাষ্ট্রনায়ক আছেন তাদেরকে বলছি। আপনি চিন্তা করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন গেছেন কোথায়? আমেরিকাতে। কি জন্য গেছেন? ওখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বোধ এরকম কিছু একটা আছে, ওখানে পুলিশে কি কাজকর্ম করবে এরকম একটা আন্তর্জাতিক সম্মেলনে উনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার বাংলাদেশে আপনি গিয়ে দেখেন, আমি 4-5টা স্পটের কথা বলি। এক নম্বর হলো যাত্রাবাড়ি থানার সামনে গণহারে প্রতিদিন সেখানে ছিনতাই হচ্ছে, দিনে রাতে। যাত্রাবাড়ি থানার সামনে, চোখের সামনে। আপনি গুলিস্তানে যান রাত্রি 9টা-10টার সময়, জাস্ট ওই গুলিস্তানে যে 0 পয়েন্টের মধ্যে আপনার গাড়িটা নিয়ে জাস্ট একটু সিগন্যালে দাঁড়ান, দেখবেন এক মুহূর্তের মধ্যে রাবার ঠাবার গাড়ির গ্লাস খুলে নিয়ে যাচ্ছে পুলিশের সামনে। আপনি পুরো মোহাম্মদপুরের বসিলা থেকে শুরু করে বিরাট এলাকা এই মুহূর্তে সকাল মানে সন্ধ্যার পর থেকে সারাটা দিন অভয়ারণ্য হয়ে গেছে। উত্তরা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, যেখানে ঢাকা শহরে কোনো শান্তি নাই, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মানে মূল ব্যাপারটা হলো কি, কিছু কিছু জিনিস হচ্ছে এই সময়টাতে যেটা একটার সঙ্গে আরেকটা ডট মেলানো যাচ্ছে না। দেশ ভালো চলছে, আমাদের সব কিছু ভালো চলতো, আমাদের পুলিশ বাহিনী ভালো চলতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোর্ট টাইপের বিশ্ব মানচিত্রে গিয়া এটা মানে সুন্দরভাবে কথা বলতেন। এটাকে আমরা একটা অ্যাডোরেবল মানে একটা আদরণীয় অ্যাটিটিউড মনে করতাম। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে যে আমরা বাংলাদেশে শান্তি রাখতে পারছি না, আমরা বিশ্ব শান্তির জন্য দুতিলে শুরু করছি। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার চলছে না, উনি সেখানে আইন মন্ত্রণালয়ের মুখপাত্র হয়ে তিনি সংসদে সংবিধান নিয়ে কথাবার্তা বলছেন। প্রতিটি মানুষ বিরক্ত। এখানে যেখানে স্বাস্থ্য চিকিৎসা থেকে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে তিলিং বিলিং করে লাফাচ্ছেন, যেভাবে কথাবার্তা বলছেন, আপনি দেখবেন আর কয়েকদিন পরে সমস্ত ডাক্তাররা বিরক্ত হয়ে যাবে, হাসপাতাল মালিকের বিরক্ত হয়ে যাবে। এবং উনি যে কটা ভালো কাজ করবেন, যা কিছু করবেন, মানে বেশি ভালো না, অনেক কিছু করার চেষ্টা করছেন, অনেক কিছু হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আবার যে এখন দেখেন আমাদের দেশে এক গ্রুপ চলে যাচ্ছে সৌদি আরব, আর এক গ্রুপ চলে যাচ্ছে ইরান, আর এক গ্রুপ চলে যাচ্ছে আমেরিকাতে, আর এক গ্রুপ চলে যাচ্ছে চীন দেশে। মনে হয় যেন যে আমরা এরকম একটা সুপার পাওয়ার হয়ে গেছি, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় কিছু একটা হয়ে গেছি, যে সারা পৃথিবীতে আমরা বাতি জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। আমরা যেভাবে বলবো ওইভাবেই আমাদের চলবে। আমরা আমাদের জাতীয় সংসদে চিন্তা করেন আমেরিকার সেই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান, সেটা আমাদের মানে দক্ষিণ প্লাজাতে আমরা উপস্থাপন করতে দিচ্ছি, অনুষ্ঠিত হতে দিচ্ছি। এবং এটা যে আমাদের দেশের মানুষ কিভাবে গ্রহণ করছে এবং এটা নিয়ে সারা বাংলাদেশে যে হচ্ছে, মানে নেতিবাচক যে আলোচনা হচ্ছে, এটা আপনি কি মনে করেন? যারা এই সরকারকে দুষ্ট বুদ্ধি দিয়েছে তারা কি সরকারে ভালো কাজ করেছে? আর এই কাজ করার ফলে এখন ধরেন আমেরিকা, তাদের বিরুদ্ধে যে হেট্রেট চালু হয়েছে, এটা তো ভারত বিরোধী যে মনোভাব ছিল সেটাকে কয়েকদিন পরে ছাড়িয়ে যাবে। নিশ্চয়ই অবগত আছেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সরকারের বয়স মাত্র 4 মাস। এটি কি রাজনৈতিক সতর্কবার্তা নাকি আসলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে? আমি বিষয়টি আলোচনায় আনবো। বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি। গণতন্ত্রের রিপোর্ট যে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এটা কি রাজনৈতিক সতর্কবার্তা নাকি বাস্তবতা? না, আমাদের দেশে হয় কি, সবসময় সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র থাকে, দেশেও থাকে দেশের বাইরেও থাকে। এটা প্রথম থেকেই ছিল। মূল ব্যাপারটা হলো, মানে গরিবের সুন্দর স্ত্রী যখন থাকে তখন সবাই যে যার মতো করে তার সাথে একটু ঠাট্টা মশকরা করতে চায়। একইভাবে আমাদের দেশের অনেকগুলো দুর্লভ জিনিস আছে, যেমন আমাদের ভৌগোলিক অবস্থা, আমাদের সমুদ্র সৈকতে কিছু যাকে বলা হয় রেয়ার একে বলা হয় খনিজ দ্রব্য, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, তো সেগুলো আছে। এখন আমাদের যে ভৌগোলিক অবস্থান, জিও পলিটিক্সে এবং বিশ্ব রাজনীতি এখন যেভাবে মধ্যপ্রাচ্য থেকে চীন কেন্দ্রিক, এশিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সেক্ষেত্রে বাংলাদেশের মতো এরকম দুর্বল কোনো প্লেস আর কোথাও নাই। ভারতে গিয়ে কেউ নাক বসাতে পারবে না, পাকিস্তানে পারবে না, অন্য কোনো দেশে পারবে না, কিন্তু এইরকম একটা লোকেশন, যে লোকেশনের মাঝামাঝি জায়গাতে আপনি বসেন, আপনি চীনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের এখানে একটা পোর্টফোলিও, একটা যাকে বলা হয় একটা যে কোনো অশান্তি সৃষ্টি করে ভারতের 7 সিস্টারে আপনি 12টা বাজিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটা অশান্তি সৃষ্টি করে চীনের 12টা বাজিয়ে দিতে পারবেন। ফলে এই বাংলাদেশ নিয়ে চীন, ভারত, আমেরিকা তাদের সবারই টানাটানি আছে। এখন এই যে সরকার যারা আছে, এই সরকার এরকম একটা পরিস্থিতিতে যখন পড়ে, সেখানে সবচেয়ে পাওয়ারফুল এলিমেন্ট হলো দ্য ডেমোক্রেসি। যদি এখানে সরকার বিরোধী দল খুব শক্তিশালী থাকে, তারপরে গণতন্ত্রের চর্চা থাকে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে সরকারের মধ্যে, তখন কোনো বিরোধী শক্তি, সেটা দেশি হোক বিদেশি হোক, সরকারের বিরুদ্ধে যেতে পারে না। কিন্তু এখন কি হলো, এই সরকার একেবারে নিঃসঙ্গ, তারা কাউকে বিশ্বাস করতে পারছে না। ওদিকে শেখ হাসিনা দিল্লিতে বসে আজ হুমকি দেয়, কাল আসবে, পরশু আসবে, জেলখানায় রেডি করো, তারপর আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো। এগুলো শুনলেও তো মেজাজটা গরম হয়ে যায়। মানে সবার থাকবে না, আবার বলে আমি চলে আসতেছি। চিন্তা করে আল্লাহ সীমান্ত দিয়ে আসবে নাকি এয়ারপোর্টে আসবে, আসলে আমরা কি করব, যাকে বলা হয় কিছুটা তো টেনশন আছে, কিছুটা টেনশন আছে। এরপরে ছাত্রলীগ আজ এখানে মিছিল করে, কাল ওখানে মিছিল করে, এই মাস্ক পরে ওখানে। তো এরপর তারা আবার গোপালগঞ্জকে আলাদা মনে করেন বলতে গেলে করে ফেলে, যেখানে এনসিপি বসে ঢুকতেই সাহস পাচ্ছে না। অন্যদিকে জামাতের আমির, সে যেভাবে কথাবার্তা, মানে সভাপতি যেভাবে কথাবার্তা বলছে, চালচলন বলছে, সে যে বিরোধী দলীয় নেতা ভাবসা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে সে আমিরুল মোমেনিন। এবং সে দেখেন আমেরিকার সাথে তার যে সম্পর্ক, ইরানের সাথে তার সম্পর্ক, চীনের সাথে যে সম্পর্ক, সব কিছু থেকে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, মন্ত্রী ক্ষমতায় আছেন, কিন্তু সামহাও এনসিপি আর জামাত শিবিরের যে আধিপত্য, ক্ষমতা বিরোধী দল হিসেবে, এটা তো এই সমাজ থেকে তাড়ানো যাচ্ছে না। আপনি কল্পনা করতে পারেন যে গুলিস্তানে মানে এই প্রথম মানে সরকারি দলের লোকজনকে মানে জামাতের লোকজন আচ্ছা মতো ছেঁচা দিল। সেই ইসেরই আছে না, কি যেন বলে, মানে আমরা ক্রিকেট খেলার যে স্ট্যান্ডগুলো আছে, সেই স্ট্যান্ড মানে বড় বড় রিক্সায় করে ভরে এনে পাইকারি হারে পাবলিক হাতে দিয়ে ওইগুলো দিয়ে সে ধাওয়া দিল। তো বাংলাদেশে কখনো শুনছেন যে সরকারি দলের লোকগুলোকে প্রকাশ্যে এইভাবে বিরোধী দলের লোকগুলো ধাওয়া দিয়েছে, পিটনি দিয়েছে? কখনো এটা দেয়নি। তো এই কাজগুলো এখন বাংলাদেশে হচ্ছে, ফলে সরকার বিশ্বাস করতে পারছে না, কাউকে বিশ্বাস করতে পারছে না, কাউকে আস্থায় নিতে পারছে না, কাউকে ডিপেন্ড করতে পারছে না। এমনকি মনে হচ্ছে যে তার চারিপাশে যে সমস্ত তারেক রহমান সাহেব মনে করতেছেন যে চারিপাশে বসে আছেন, এরা তো কোটটাই পরে আছে, এরা কি তলে তলে পাজামা পাঞ্জাবি পরছে কি না, এটি নিয়ে তার টেনশন, যে এরা কি গুপ্ত জামাত কিনা, গুপ্ত শক্তি কিনা। এমনকি তার যে টেনশনটা, এবং দেখেন যে 300 ফিট এসে যখন প্রথম আসলো, সে প্রথমে তার গুপ্ত ভয়, যাই চুপ করো, আবার যদি একটা কথা বলো তাহলে মনে করবো তুমি গুপ্ত। এই যে গুপ্ত জামাতের যে ভয়, এই আতঙ্ক সরকারকে তাড়া করছে। এবং তারই প্রেক্ষিতে জনাব শামসুজ্জামান দুদু তিনি যদি বলে থাকেন যে দেশ এবং দেশের বাইরে চক্রান্ত হচ্ছে, অবশ্যই চক্রান্ত হচ্ছে। এখন চক্রান্ত তারা যদি মোকাবেলা করতে পারেন তবেই সফল হবেন, আর যদি মোকাবেলা করতে না পারেন তাদের পরিণতিও জনাব গোলাম মাওলা রনি। ব্যারিস্টার ওমর ফারুক, বর্তমান বাস্তবতায় সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বিরোধী রাজনীতি, অর্থনৈতিক চাপ না প্রশাসনিক দুর্বলতা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সবসময় আমাদের দেশের সুশাসন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের দেশের দুর্নীতি দূর করা।
অর্থাৎ আমাদের দেশে দুর্নীতি আমরা জায়েজ করে ফেলেছি, আমাদের কন্ডিশন হয়ে গেছে যে কোনো সেবা পেতে আমরা ঘুষ দেব, আমরা কিছু মাত্রায় ঘুষ দেওয়াটাকে আমরা জায়েজ মনে করে ফেলেছি। ওই যে পিনার্স, এই যে স্পিড মানি বলছে না আমাদের আব্দুল মুহিত সাহেব একসময় বলছেন যে এগুলা চলে, কিন্তু এখন এটা এত অসহনীয় পর্যায়ে চলে গেছে, সেটাই বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ সরকারের যে কমলাপুর রেল স্টেশনে যারা ঘুমায় ওদের নাগরিক অধিকার, সিটিজেনের অধিকার, ওদেরও তো পার ক্যাপিটা ইনকাম $4,000-5,000, ওদের নিয়ে ভাবা। ড্রপ আউট হওয়া শিক্ষার্থীর সংখ্যা বহু, প্রাইমারি স্কুলে রিডিং পড়তে পারে না ক্লাস 4-5-এর ছেলেমেয়েরা, সেই চ্যালেঞ্জ তো রয়েই গেল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনি একটা হসপিটালে যান, সরকারি হসপিটালে যান, আপনি ভয়াবহ অবস্থা, আর বেসরকারি হসপিটালে যান, গলা কাটায়, আপনাকে কিভাবে কাটবে, সামনে না পিছনে। আমি একটা হসপিটালে আমার মাকে 2.5 দিন রেখেছি, 2.5 দিন রাখার 4 দিনের বিল করেছে কেবিনের, তারপরে রং ট্রিটমেন্টে মাকে আইসিইউতে রাখতে হয়েছে, এই যে অব্যবস্থাপনা। তারপরে আমার মায়ের সিরিঞ্জের হিসাব দিছে 3 দিনে 31,000 টাকা, সিরিঞ্জ, গজ, এগুলো নাকি লাগছে। তো আমি এই কথা বলছি, সরকারের চ্যালেঞ্জ তো এই যে এগুলা নাগরিকের এই স্বস্তির জায়গা, নিরাপদের জায়গা, নিরাপত্তার জায়গা, সে অন্তত স্বাস্থ্য, শিক্ষা, এই দুইটা জিনিস। আর জেল জুলুম যেটা আছে, এই যে রনি ভাই বললেন যে অজস্র মামলা হবে, মামলা হওয়ার পরে আত্মীয় স্বজন পায়ে ধরবে, ওগুলা আমি এখন বাদ দিয়ে বললাম শুধু আপনি দুইটা সেবায়, এডুকেশন আর স্বাস্থ্য সেবা, যাচ্ছে তাই অবস্থা। আমি হলফ করে বলতে পারি, যিনি গেছেন আমার মাকে নিয়ে আমি 34 দিন হসপিটালে, তবে একটি কথা না বললেই নয়, বার্ডেনটা আমি তুলনামূলকভাবে সবগুলো কম্পেয়ার করে দেখলাম এখনো বেস্ট। অর্থাৎ কম্পেয়ারে আমি তো আমার এক লেখায় লিখছি যে বাংলাদেশে 100টা বার্ডেন করতে কত টাকা লাগে। 10 জন অলিগারকে ধরে তার 1% চুরির টাকা যদি আমরা জব্দ করে 100টা বার্ডেন করি, তাও তো মানুষ স্বস্তি পাবে। তো সরকারের বড় চ্যালেঞ্জ, আমরা অনেক দূরে যাওয়ার দরকার নেই। আর সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে ওই আনুগত্য, আর যাতে একটা চুক্তি করেছেন আমেরিকার সাথে, এই ধরনের চুক্তি যাতে গোপনে কারোর সাথে না করে, আমার মর্যাদা হানির যাতে না করা হয়। সরকারের বড় চ্যালেঞ্জ, এই যে রনি ভাই বললেন বিশাল একটা বাজেট, প্রত্যেক বছর ঘাটতি থাকে। IMF লোন দিবে আগামী জানুয়ারিতে, বাজেটে এই তখন অনেক বিশাল গ্যাপ হয়ে যাবে। এই লোনের উপর নির্ভর করে যে বাজেট, সেই বাজেটটাই, তারপরে সেই বাজেট পাহারা দেওয়া। আমি যে রেভিনিউ, আমি যে ট্যাক্সের টাকা, আপনি ট্যাক্স এরিয়া বাড়াচ্ছেন, ট্যাক্সের টাকা আমার থেকে নিচ্ছেন, বেশি নিচ্ছেন, এই ট্যাক্সের টাকাগুলোর যে সুষম বন্টন, এই চোর বাটপারদের থেকে রক্ষা করা, তারপরে ব্যাংকগুলোকে হেফাজত করা। যে প্রান্তিক মানুষ ডিম বিক্রি করে ব্যাংকে টাকা রাখে, প্রান্তিক মানুষ তার ছোট সঞ্চয়, ধান বিক্রি করে, পাট বিক্রি করে, সবজি বিক্রি করে টাকা রাখে, সেই টাকা যারা চুরি করে নিয়ে যায় তাদের শাস্তির ব্যবস্থা তো করাই হচ্ছে না, বরঞ্চ এই ধরনের অলিগারকে প্রোটেকশন দিয়ে নতুন অলিগার তৈরি করার যেই পায়তারা বন্দোবস্ত বা আমরা আকারে বিকারে দেখছি, এগুলো বন্ধ করা। তুই একটা জিনিস ভালো লেগেছে যে বগুড়ার শাহেদ আলম নাকি একজন মন্ত্রী, ওনার নাতিপুতি ছেলের নামে যে ইউনিয়ন পরিষদ করেছে, ওগুলার নাম বাদ দেওয়ার একটা করেছে। রিসেন্টলি 3টা বই প্রাথমিক বিদ্যালয়তে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, সেটিও তারেক সাহেব বাদ দিয়েছেন। কিছু কিছু জিনিস অবশ্যই উনি যে কাজগুলো করার চেষ্টা করতেছেন, এই মেসেজগুলো পাচ্ছেন কিনা, সেটি হচ্ছে বড় কথা। সবচেয়ে বড় কথা, উনি যদি 6 মাস পরে মন্ত্রী পরিষদের যে এই কর্মকাণ্ডগুলো দেখে যদি 10 জনকে বাদ দিতে পারেন, নতুন সংযোজন করতে পারেন, তাহলে সক্ষমতার ব্যারোমিটারে উনি উন্নীত হবেন। যেমন যে বগুড়ার এইসব কাণ্ডকৃত্য, তার সম্পদ বেড়েছে নাকি কত, তার ছেলে নাকি ঠিকাদারি কাজ নিয়োজিত। তো সুতরাং এই ধরনের যে আজে বাজে যে যারা করে যাচ্ছে, তাদেরকে যদি বাদ দেওয়ার সক্ষমতা থাকে, সক্ষমতা অর্জিত হয়, যদি বাদ দেওয়া যায়, তাহলে আমি মনে করব যে না, এই চ্যালেঞ্জগুলো উনি অতিক্রম করতে পারবেন এবং একটা মেসেজ যাবে যে তুমি চুরি বাটপারি করে পার পাবা না, এরকম একটা মেসেজ দিতে হবে। তো সুতরাং আইনজীবী, আপনার কাছে একটি আইনি দিক থেকে একটি প্রশ্ন রাখতে চাই। যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং চিফ প্রসিকিউটর জানিয়েছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে, সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন। আমি 24-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ ধরে যদি প্রশ্ন রাখি, দায়টা আসলে দল হিসেবে আওয়ামী লীগের বেশি নাকি সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে শীর্ষ নেতৃত্বের বেশি? দেখেন, এগুলো নিয়ে তর্ক হতে পারে, কুতর্ক সুতর্ক অনেক কিছু হতে পারে। মানবতা বিরোধী অপরাধে যদি দল হিসাবে ওখানে যদি ওনার ওই দলের বিচার হয়, এটি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, এটা বাংলাদেশে প্রথম হবে। আর বাংলাদেশে বড়দের বিচার করার সক্ষমতা
কোনো কালেই আমি দেখিনি। এই কথার কথা বলছে যে বিচার হবে, তাই না? আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে, ওদেরকে কোলে কাঁধে করে কে কার পক্ষে নেবে ওটার জন্য কম্পিটিশন শুরু হবে 2-1 মাসের ভিতরে। এটা আমরা দেখিনি, দেখেছি তো। তবে যেটি আমি বলতে চাই যে জুলাইতে তো এইটা অস্বীকার করার কোনো জো নাই যে আপনি গুলি করে মেরে ফেলেছেন, এই মরা লাশটা মর্গে জায়গা পায় নাই, গুলি করে পঙ্গু করেছেন, হসপিটালে জায়গা পায় নাই, এই লাশের হিসাব হসপিটাল রেখেছে, রেজিস্টার খাতা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এত বড় বিভৎস একটা জিনিসের যদি আপনি বিচার না হয়, এটা দুঃখজনক। আর যেই দলই করুন, আর এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নিষ্পেষিত হয়েছে। আমাদের অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলে যে 1000 আওয়ামী লীগের জন্য পুরান একটা দল খাদে পড়ে গেলে ওদের বিচার হতে হবে, ওরাও চায় বিচার। কিন্তু কথা হলো কি, আমরা আজে বাজে বন্দোবস্তে আমরা নিপতিত, ওদেরকে পাহারাদার ওরা নিযুক্ত করে ফেলেছে জুলাই বিপ্লবের 1 সপ্তাহের মধ্যে অনেক টাকা দিয়ে, কারণ তাদের কাছে প্রচুর টাকা। আমরা দেখেছি যেই বিপ্লবীরা অত্যাধিক সাহস নিয়ে বিপ্লব ঘটিয়েছে, তাদের কথায় অনেকে মরে গিয়েছে, তাদেরকে পাওয়া গেছে বিভিন্ন কর্পোরেট হাউসে, তাদেরকে অ্যারেস্টও করেছে বিভিন্ন জায়গা থেকে এক সময় বাধ্য হয়ে আমরা মিডিয়ার দেখি কারণে। তাকে রাজনীতি নাকি পর্দার আড়ালে যা চলে সেটাই রাজনীতি। আমি প্রশ্নটি রাখছি, বিরতির পরে ফিরছি। তো গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াই স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ওমর ফারুক, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি ভিন্ন বাস্তবতাই তুলে ধরলেন। জিজ্ঞেস করেছিলাম যে তাহলে রাজনীতি বিষয়টা আসলে কি, যেগুলো আমরা খালি চোখে দেখি সেটি, নাকি পর্দার অন্তরালে যা ঘটে সেটি রাজনীতি? পর্দার অন্তরালে যে রাজনীতি ঘটে, ইভেন ভোটের রেজাল্টও যে পর্দার অন্তরালে হয়, ইভেন কে বিরোধী দল হবে, প্রধানমন্ত্রী হবে, কে কি হবে, এটিও যে পর্দার অন্তরালে হয় সেটি বুঝতে আমার 58 বছর লেগেছে। আমি মনে করতাম যে আমি ভোট দিয়েছি বা মাশাআল্লাহ আমার প্রার্থী জিতবে। না, শুধু ভোট দিয়ে আসলেই জিতার বিষয় না। আর আমাদের ডিপ স্টেট নাকি একটা আসছে রানী ভাই, হ্যাঁ ডিপ স্টেট, ডিপ স্টেট বুঝতে আমার 6-7 মাস পড়তে হয়েছে। অর্থাৎ আমার দেশে নিয়ন্ত্রণ আমার কাছে নাই, আমার দেশের কোনো কিছুরই নাই। অর্থাৎ তার কারসাজিতে আমরা যে এই যে একটা চুক্তি নিয়ে কথাবার্তা বলছি না, তারপরে কে আমার পররাষ্ট্রমন্ত্রী হবে সেটাও নির্ধারিত হয়, আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি হবে সেটাও নাকি নির্ধারিত হয়, আমার এখানে চিফ হবে কে, এবং আমি কোথা থেকে সরঞ্জাম কিনবো, আমি কি করব, কার থেকে কেনাকাটা করব সেটিও নাকি নিয়ন্ত্রিত হয়। তো এগুলো বুঝতে অনেক সময় লেগেছে। সুতরাং আপনার যেই কথা সেই কথায়, ওই যে আমাদের বাংলাদেশ নাকি এখনো গরিবের বউ, রনি ভাইয়ের ভাষ্যমতে এই গরিবের বউয়ের উপর তো এখন, আর সুন্দর বউ, উনি তো অনেকগুলো কথা বলেছেন। আমাদের সুন্দরের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো কার্যকারণ আছে, রিসোর্স আছে, মানুষ আছে। তো সুতরাং সেই কারণে আমি মনে করি যে এখানে পর্দার অন্তরালে অনেক কিছু হয়। নট অনলি দ্যাট, পর্দা উপপর্দার অন্তরালা হয়। উপপর্দা বলতে আমি এইভাবে বুঝি যে আপনি যে রাজনৈতিক দলগুলো লিড করে সরকারে, সেই রাজনৈতিক দলগুলোরও 8-10 জন আছে, ওনারা হচ্ছে কিং। ওনারা সিদ্ধান্ত নেয়, সকালে একজন নেতা হবে, বিকালে তাকে ফেলে দিবে, পরশু সকালে আরেকজনকে বানাবে। এই ধরনের বাজে একটা কালচার তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই যে মানিড ম্যান, যারা অবৈধভাবে টাকা পয়সা কামিয়ে যারা বসে আছে, তারাই আসলে মূলত নিয়ন্ত্রণ করে। এর থেকে যদি রাজনীতি বেরিয়ে না আসে, পর্দার অন্তরাল থেকে যদি ইন্টারনাল যদি আমরা বেরিয়ে না আসতে পারি, এক্সটার্নাল হয়তো বেরিয়ে আসতে আমাদের অনেক সময় লাগবে। যদি না আসতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক খারাপই লাগবে, মর্যাদাহানি হবে, এবং আমরা দাঁড়াতে পারবো না। আপনি দাঁড়াতে হলে কিন্তু, আপনি শেষ করে দিই, আপনি দাঁড়াতে হলে আপনাকে কিন্তু এরকম একটা মেন্টালিটি, পার্সোনালিটি সবকিছু গ্রো করতে হবে, এবং সেটা গ্রো করার যাবতীয় এলিমেন্টস বাংলাদেশে আছে। শুধু একটা লিডারশিপ, এডুকেটেড লিডারশিপ এবং ওয়েল ইকুইপড লিডারশিপ অ্যানালগাস হলে হবে না। আমি আবার বলি, আমি অ্যানালগাস জামানার, এখন নতুনকে নিয়ে, ডিজিটালাইজড এআই যুগের মানুষ নিয়ে, এবং ওই ধরনের জ্ঞানী একটা কম্বিনেশন ঘটিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই মঙ্গল, তাহলেই ভালো, তাহলেই শুভ। জনাব গোলাম মাওলা, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। অন্যদিকে আবার ব্যারিস্টার ওমর ফারুক বলছিল যে সামনে স্থানীয় সরকার নির্বাচন এলে আমরা দেখব যে রাজনৈতিক দলগুলোর মাঝে আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের টানাটানি শুরু হবে। বিষয়টি বুঝতে চাই। মূল ব্যাপার হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী যতবার আওয়ামী লীগের নাম নেবেন তার পবিত্র জবান দিয়ে, আওয়ামী লীগ ততবার পুনরুজ্জীবিত হবে। উনি যতবার আওয়ামী লীগকে দাফন করবেন, কাফন পরাবেন, দাফন মানে কবর দেওয়া, তারপরে আবার
জিয়াফত খাবেন, যে দিছি কবরে ঢুকিয়ে দিয়েছে, আসো আমরা সবাই জিয়াফত খাই। ওখান থেকে ওই 7 ভাই চম্পার মতো নতুন করে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে। আওয়ামী লীগ এরকম একটা রাজনৈতিক দল শুধু নয়, অন্য রাজনৈতিক দলের থেকে এর পার্থক্য হলো যে এরা দীর্ঘদিন ধরে তাদের যে আইডিওলজিটা সেটা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এদেশের মেহনতি মানুষ, গরিব, কামার, মুটে থেকে শুরু করে সব মানুষ কোনো কারণ নাই আওয়ামী লীগকে ভালোবাসে, কোনো কারণ নাই, নৌকা দেখলে তাদের পরাণ পড়ে। এখন এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো দূরের কথা, তার মধ্যে হাজার হাজার মানুষ একত্র হয়ে সারাক্ষণ দাফন কাফন পড়ায়, তাতে আওয়ামী লীগের আরও যাকে বলা হয় প্রাণ সঞ্চার হবে। আওয়ামী লীগে যদি সত্যিকার অর্থে দাফন কাফন করতে হয়, তাহলে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের জায়গাগুলো দখল করতে হবে বিএনপিকে। এখন যে মানুষগুলো আওয়ামী লীগকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, এবং যাদের কোনো রকম লোভ নেই, লালসা নেই, কামনা নেই, বাসনা, এদের সংখ্যা কিন্তু মোর দ্যান 90%, এই মানুষগুলোর কাছে ধানের শীষকে পৌঁছে দিতে হবে। এই মানুষজনের কাছে বাংলাদেশের জাতীয়তাবাদকে, এই মানুষজনের কাছে শেখ হাসিনার পরিবর্তে তারেক জিয়াকে পৌঁছে দিতে হবে। এই মানুষজনদের কাছে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে পৌঁছে দিতে হবে। এবং সেই কাজটি এটা লড়াই, এটা সংগ্রাম, এবং এটা অভ্যুত্থানের মতো ঘটনা। আর এই কাজটা যদি সরকার করতে পারে তাদের ক্ষমতাকে ব্যবহার করে, তাহলে মুখে বলতে হবে না দাফন কাফন হয়েছে, কিন্তু এই যে কাজ না করে যদি খালি বলা হয় দাফন কাফন, হঠাৎ করে দেখতে হবে যে কবর ফুঁড়ে, মানে কবর ফুঁড়ে এতগুলো আওয়ামী লীগ বের হয়ে আসছে, সেই বিখ্যাত মাম্মি সিনেমার মতো, যে সেইগুলো দেখে স্বাভাবিক মানুষ তাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, খেলা শেষ, খোদা হাফেজ। রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলয়। এর মধ্য দিয়ে তিনি আসলে কি ইন্ডিকেট করলেন, কি বুঝলেন? না, আমি বুঝি না আসলে মাহফুজকে নিয়ে আসলে আমাদের দেশের মানুষের ভিতরে অত আগ্রহ নেই। আমাদের দেশের লোকগুলো খুব সহজ সরল কথা পছন্দ করে। তাদের কাছে হাসনাত চোখ গোল গোল করে, হাত উঁচু করে, ধরবো তোকে, খেয়ে ফেলবো, মনে হয় যে হাসনাতের মতো লোক দরকার আছে। বা নাহিদ খুব আদর করে তুলো তুলো করে যে কথাগুলো বলে, কিন্তু এই যে মাহফুজ খুব ইন্টেলেকচুয়াল লেভেলে যে কথাগুলো বলে, এইটা হয়তো এখন আপনার ভাব সম্প্রসারণের জন্য ফরহাদ মাজারের কাছে যেতে হবে বা প্রফেসর সলিমুল্লাহ খানের কাছে যেতে হবে যে মাহফুজ কী বলেছে। আমরা যারা আম জনতা, আমরা এই জিনিসগুলো সাধারণত বুঝি না। এখন মাহফুজ সাহেবকে তো আমরা আসলে ওই আন্দোলনের আগেও চিনতাম না, পরেও চিনতাম না। হঠাৎ করে যখন ইনুস সাহেব বললেন যে মাস্টার মাইন্ড, তখন থেকে আমরা তাকে চিনলাম। কিন্তু তার কথাবার্তা সবসময় একটু তাত্ত্বিক প্রকৃতির, মানে সূত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। এগুলো আমাদের রাজনীতিতে বা সাধারণ এসে এটা কোনো মিনিং নাই। তার এই সে যে কথাগুলো বলছে, আমি তো ব্যক্তিগতভাবে যে আপনি বললেন, আমি নিজে কিছু বুঝলাম না, আর আমি নিজেও দেখে আসছি আসার সময়, আমিও কিছু বুঝিনি। আমি একটি ফেসবুক স্ট্যাটাস যদি আমি তুলে ধরি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা দিয়েছেন। তিনি বলেছেন যে জুলাইয়ের এই 1 মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে, 1 মাস পর জুলাই আমার সম্পত্তি, আমি জুলাই যোদ্ধা, আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। এটা কি হতাশার বহিঃপ্রকাশ? না, এটা বুঝেছি সবাই। এটা উনি খুব সহজভাবে বলেছেন যে আমরা এখন জুলাইকে বিক্রি করব, মানে এই 1টা মাস একটু সেন্সিটিভ, এরপরে যে সময়টা আমরা বিক্রি করব, এবং খুব সস্তা, এত সস্তা যে 50 টাকায় তো বলতে গেলে এখন একটা হাওয়াই মিঠাইও খাওয়া যায় না। 100 টাকার নিচে করে, এখন ভিক্ষা 50 টাকা ভিক্ষাও দেওয়া যায় না। তো এরকম 50 টাকা দিয়ে একটা জুলাই যোদ্ধার সার্টিফিকেট নিয়ে আপনি জুলাই যুদ্ধ হবেন, সরকার কাছ থেকে আপনি মুক্তিযোদ্ধা ভাতা পাবেন, 71 মুক্তিযোদ্ধার সমান পর্যায়ের। এই যে উমামা যে কথাটা বলেছেন, চেতনা বিক্রির রাজনীতিকে তিনি ইঙ্গিত করেছেন, এবং অনেক হাই প্রোফাইলের যাকে বলা হয় স্যাটায়ার। আমি মনে করি জুলাই যোদ্ধা যারা আছে তাদের জন্য এর চাইতে আর বড় চপেট আঘাত হয় না। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।